দর্শক আমন্ত্রণ যমুনা আইডাসকে শুরুতেই জানিয়ে দেব শিরোনামগুলো। লেবাননের সংঘাত বন্ধে নেতানিয়াহু সম্মতি দিলেও যুদ্ধবিরতি কার্যকরে এখনো কাটেনি অনিশ্চয়তা, সর্বোচ্চ প্রচেষ্টার আশ্বাস যুক্তরাষ্ট্রের। রাশিয়া ইউক্রেন যুদ্ধ ছড়িয়ে পড়ার আতঙ্কে ইউরোপের প্রভাবশালী দেশগুলো নিজেদের রক্ষায় কিয়েভকে আরও সামরিক সহায়তা দেওয়ার তোড়জোড়। কারাবন্দী ইমরান খানের মুক্তির দাবিতে অগ্নিগর্ভ পাকিস্তান, আটক ৪,০০০-এর বেশি পিটিআই কর্মী, নিহত নিরাপত্তা বাহিনীর ৬ সদস্য। দর্শক আমন্ত্রণ যমুনা আইডাসকে। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, আপনাদের সাথে আছি আমি শাওন দত্ত। লেবাননে যুদ্ধবিরতি নিয়ে ইসরায়েল আসার কথা শোনালেও কাটেনি অনিশ্চয়তা। গাজা উপত্যকা নিয়েও মধ্যস্থতাকারীরা বহুবার শুনিয়েছেন আশার বাণী, কিন্তু ফলাফল শূন্য। এই অবস্থায় লেবাননে যুদ্ধবিরতি কিভাবে কার্যকর হবে সেটি চূড়ান্ত হয়নি দাবি যুক্তরাষ্ট্রের। সংগঠনকে দুর্বল করার শর্ত হিজবুল্লাহ মানবে কিনা তা নিয়েও রয়েছে প্রশ্ন। ইসরায়েলি আগ্রাসনে লেবাননে ধসে পড়ছে একের পর এক বহুতল ভবন, বর্বরতায় প্রাণ হারাচ্ছেন বহু বেসামরিক। ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে পাল্টা হামলা জোরদার করেছে হিজবুল্লাহ। রণক্ষেত্র যখন উত্তপ্ত তখনই যুদ্ধবিরতি ইস্যুতে আশার বাণী শোনালো ইসরায়েল। শর্ত সাপেক্ষে লেবাননে হামলা বন্ধে রাজি নেতানিয়াহু, উঠছে এমন গুঞ্জনও। কি সেই শর্ত সেটি প্রকাশ করা হয়নি। ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রীর দাবি, হিজবুল্লাহ যাতে আর শক্তি সঞ্চয় করতে না পারে সেটাকেই দেয়া হচ্ছে সর্বোচ্চ গুরুত্ব। কিভাবে বাস্তবায়িত হবে তার উপর নির্ভর করবে লেবাননের সাথে যে কোনো চুক্তি। আমরা দুটি বিষয়ের উপর জোর দিচ্ছি। একটি, হিজবুল্লাহ যাতে আর দক্ষিণে অগ্রসর হতে না পারে। অপরটি হলো সশস্ত্র সংগঠনটি যেন লেবাননে শক্তি পুনর্গঠন করতে না পারে। হিজবুল্লাহ সামরিক অবস্থানকে দুর্বল করে দেয় এমন কোনো শর্ত গোষ্ঠীটি মানবে কিনা তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। অবশ্য গাজায় আগ্রাসন বন্ধ নিয়েও বহুবার শোনা গেছে আশার কথা। তবে বাস্তবে যুদ্ধবিরতি তো দূরের কথা, কমেনি বিন্দুমাত্র বর্বরতা। এই পরিস্থিতিতে লেবাননে যুদ্ধবিরতি নিয়েও কাটেনি অনিশ্চয়তা। একটি চুক্তির পথে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। গত সপ্তাহেও আমরা যে অবস্থানে ছিলাম এখন তার তুলনায় অনেক ভালো অবস্থানে রয়েছি। এখনো কিছুই চূড়ান্ত হয়নি, তবে চেষ্টা অব্যাহত। চুক্তির বিষয়ে আমরা আশাবাদী। আগ্রাসন বন্ধে কাগজ কলমে চুক্তি না হওয়া পর্যন্ত ইসরায়েলকে বিশ্বাস করতে চান না সাধারণ লেবানিজরাও। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। লেবাননের সংঘাত বন্ধে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সম্মতির পর থেকেই চলছে চুলচেরা বিশ্লেষণ। কেন যুদ্ধ বন্ধে রাজি হলেন নেতানিয়াহু, তাই নিয়ে চলছে নানা আলোচনা। ভেতরে বাইরে নানামুখী চাপের কারণেই কি লেবানন থেকে পিছু হটলেন ইসরায়েলি প্রধানমন্ত্রী, এমন প্রশ্নও উঠেছে। যদিও নেতানিয়াহুর এই পদক্ষেপকে কৌশল পরিবর্তন হিসেবে দেখছেন বিশ্লেষকরা। গাজায় অভিযানের পর থেকে লেবানন ইসরায়েল সীমান্তে চলছে উত্তেজনা। বৈরুত সহ দেশটির বিভিন্ন স্থানে বিমান এবং স্থল অভিযান চালায় ইসরায়েল। পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে হিজবুল্লাহ। এরই মধ্যে লেবাননের সশস্ত্র গোষ্ঠীটির হামলায় আতঙ্ক ছড়িয়েছে রাজধানী তেল আবিব পর্যন্ত। অন্যদিকে ইরানের সাথেও দফায় দফায় ছড়ায় সামরিক উত্তেজনা। সব মিলিয়ে বিভিন্ন ফ্রন্টে লড়াইয়ের কারণে চাপের মুখে পড়ে ইসরায়েলি সামরিক বাহিনী। এ অবস্থায় প্রশ্ন উঠেছে, নানামুখী চাপের কারণেই লেবাননে যুদ্ধবিরতিতে রাজি হয়েছেন নেতানিয়াহু। ফলে রাজনৈতিক কৌশল হিসেবে এই পরিবর্তন বলছেন বিশ্লেষকরা। এটা নেতানিয়াহুর নতুন একটি কৌশল। ইসরায়েলি প্রধানমন্ত্রী বিশ্বকে এবং ইসরায়েলের সাধারণ মানুষকে দেখাতে চাইছেন যে তার উদ্যোগের কারণে যুদ্ধ বন্ধ হচ্ছে। এর পাশাপাশি ডোনাল্ড ট্রাম্প ঘোষিত পরিকল্পনাও বড় ফ্যাক্টর। এটা অনেকটাই স্পষ্ট যে ট্রাম্পের শপথের আগেই লেবাননে যুদ্ধ বন্ধ করতে পারেন নেতানিয়াহু। সম্প্রতি 2 দফায় হিজবুল্লাহর হামলা হয় ইসরায়েলি প্রধানমন্ত্রীর বাসভবন লক্ষ্য করে। এর পাশাপাশি টানা যুদ্ধের কারণে ক্ষোভ ছড়িয়েছে সামরিক বাহিনীর মধ্যেও। সব মিলিয়ে নিরাপত্তা এবং চতুর্মুখী চাপের কারণে লেবানন থেকে পিছু হটছে নেতানিয়াহু। মুশফিকা হাসান, যমুনা নিউজ। হত্যাযজ্ঞের জন্য গ্রেপ্তারি পরোয়ানা নয়, মৃত্যুদণ্ড দেওয়া উচিত বেনিয়ামিন নেতানিয়াহুকে।
এমন দাবি করেছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনি। সোমবার এক সভায় এই মন্তব্য করেন তিনি। বলেন, নেতানিয়াহু প্রশাসনের নেয়া পদক্ষেপ যুদ্ধাপরাধ ছাড়া আর কিছুই নয়। ইসরায়েল সেটি বিজয় হিসেবে গ্রহণ করলেও আদতে তা হত্যাযোগ্য। খামেনির দাবি, বিশ্ববাসী গাজা আর লেবাননে চলমান আগ্রাসনকে বিজয় বলে মনে করে না। ইসরায়েলি নেতারা যে পদক্ষেপ নিচ্ছে তা যুদ্ধাপরাধের শামিল। নেতানিয়াহুর বিরুদ্ধে শুধু গ্রেফতারি পরোয়ানা জারি যথেষ্ট নয়, তার মৃত্যুদণ্ডের পরোয়ানাও জারি করতে হবে। মানুষের বাড়িতে বোমা হামলা কোনো বিজয় নয়। বিশ্বের কেউই এটাকে বিজয় বলে মনে করে না। রাশিয়া ইউক্রেন যুদ্ধ ছড়ানোর আতঙ্কে একের পর এক পদক্ষেপ নিচ্ছে ইউরোপের প্রভাবশালী দেশগুলো। নিজেদের বাঁচাতে কিয়েভের প্রতিরক্ষা খাতকে শক্তিশালী করতে উঠে পড়ে লেগেছে তারা। অভ্যন্তরীণ নিরাপত্তা জোরদারের পাশাপাশি সামরিক সহায়তা বাড়ানোর অঙ্গীকার দিয়েছে জার্মানি, ফ্রান্স, পোল্যান্ড, ইতালি ও ব্রিটেন। রুশ ভূখণ্ডে মার্কিন এটিএসএমএস ও ব্রিটিশ মিসাইল ছোড়ার জবাবে রাশিয়ার চমক ছিল আরও বড়। নিপ্রো শহরে মস্কোর ওরেশনিক ক্ষেপণাস্ত্র ছোড়ার মধ্য দিয়ে গত এক সপ্তাহে দুই দেশের যুদ্ধের মোড়ই ঘুরে গেছে। যুদ্ধ ছড়িয়ে পড়ার শঙ্কায় প্রতিবেশী দেশগুলো। জরুরি আলোচনায় সোমবার বার্লিনে বসে ইউরোপের 5 প্রভাবশালী দেশের প্রতিরক্ষা মন্ত্রীদের সম্মেলন। রাশিয়াকে যে কোনো মূল্যে ঠেকাতে একাট্টা তারা। আমরা 5 দেশ এখানে একত্রিত হয়েছি একটি স্পষ্ট বার্তা দিতে, তা হলো আগ্রাসীদের হাত থেকে এই অঞ্চলের সুরক্ষায় ঐক্যবদ্ধভাবে প্রস্তুত আমরা। পুতিনের হুমকির বিরুদ্ধে রাশিয়ার আগ্রাসন শক্তভাবে প্রতিহতে তৈরি আমরা। নিজেদের পিঠ বাঁচাতে যেন ইউক্রেনকেই ঢাল বানাতে চাইছে তারা। অভ্যন্তরীণ নিরাপত্তা জোরদারের সামরিক ব্যয় বৃদ্ধির পাশাপাশি কিয়েভে সামরিক সহায়তার উপর জোর দিচ্ছেন ইউরোপীয় নেতারা। ইউক্রেনের প্রতিরক্ষা খাতে অব্যাহত সহায়তা আরও বাড়াবো আমরা। তাদের সামরিক খাতের উন্নয়নে সাহায্য করব। আমাদের লক্ষ্য হলো ইউক্রেনের অবস্থান শক্তিশালী করা। ইউক্রেনের দিকে সহায়তা বাড়াতেই হবে ইউরোপকে। হ্যাঁ, সবার আগে নিজেদের নিরাপত্তাও জোরদার করতে হবে। এটা কেবল যুদ্ধরত পক্ষের পাশে দাঁড়ানো নয়, বরং অদূর ভবিষ্যতে নিজেদের দেশ ও জনগণের সুরক্ষার ব্যবস্থা করা। একই দিন আঙ্কারায় ন্যাটো মহাসচিবের সাথে সাক্ষাৎ করেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধের উপায় নিয়ে আলোচনা হয় দুজনের। ডরথি তাসরিন, যমুনা নিউজ। রাশিয়ার শ্যাডো ফ্লিটের উপর সবচেয়ে বড় নিষেধাজ্ঞা জারি করতে যাচ্ছে যুক্তরাজ্য। সোমবার এই তথ্য নিশ্চিত করেছেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি। জানান, শ্যাডো ফ্লিটের প্রায় 30টি জাহাজের উপর দেওয়া হচ্ছে এসব নিষেধাজ্ঞা। যুক্তরাজ্যের দাবি, জাহাজগুলো শত কোটি পাউন্ড তেল পরিবহন করেছে গেল বছর, কিন্তু তেল বহনে ইউরোপীয় ও যুক্তরাজ্যের বেঁধে দেয়া নিয়মকানুন পালনে বেশ অনীহা রয়েছে সেগুলোর, আর সে কারণেই দেয়া হচ্ছে বড় এই নিষেধাজ্ঞা। এ সময় ইউক্রেন যুদ্ধ ইস্যুতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের উপর ক্ষোভও ঝাড়েন ল্যামি। G7 ভুক্ত দেশগুলোকে আহ্বান জানান ইউক্রেনের পাশে দাঁড়ানোর। নিজেদের অন্যতম প্রধান অস্ত্র উৎপাদন কেন্দ্র সম্প্রসারণ করছে উত্তর কোরিয়া। স্যাটেলাইট ইমেজ বিশ্লেষণ করে এমন দাবি করেছেন মার্কিন গবেষকরা। তারা জানান, এই কারখানাতে তৈরিকৃত স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র ইউক্রেন যুদ্ধে ব্যবহার করেছে রাশিয়া। দেশটির পূর্ব উপকূলের হামহাং শহরে অবস্থিত মিসাইল উৎপাদন কেন্দ্রটি, যার নাম দ্য ফেব্রুয়ারি 11 প্লান্ট। গবেষকরা জানান, সলিড ফুয়েল চালিত আলোচিত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ওয়াসাং 11 তৈরির জন্য পরিচিত কারখানাটি। যদিও ক্ষেপণাস্ত্র কারখানা সম্প্রসারণের বিষয়ে এখনো মুখ খোলেনি উত্তর কোরিয়া। কারাবন্দী ইমরান খানের মুক্তির দাবিতে উত্তাল পাকিস্তান। 144 ধারা ভঙ্গ করেই সাবেক প্রধানমন্ত্রীর স্ত্রী এবং পিটিআই নেতাদের নেতৃত্বে ইসলামাবাদের ডিচক পৌঁছে গেছে লাখো মানুষ। নিরাপত্তা বাহিনীর সাথে দফায় দফায় সংঘর্ষের রণক্ষেত্র ইসলামাবাদ। প্রাণ গেছে নিরাপত্তা বাহিনীর 6 সদস্যের। পরিস্থিতি মোকাবেলায় রাজধানীতে মোতায়েন করা হয়েছে সেনাবাহিনী। আটক করা হয়েছে 4000-এর বেশি পিটিআই সমর্থককে। কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের ডাকে পিটিআই সমর্থকদের জনস্রোতকে কেন্দ্র করে অগ্নিগর্ভ পাকিস্তান। 144 ধারা জারি করেও সরকার নিয়ন্ত্রণে আনতে পারছে না পরিস্থিতি। সব বাধা পেরিয়ে রাজধানীতে প্রবেশ করেছে লাখো মানুষ।
ইসলামাবাদে প্রবেশের পরই বিক্ষোভকারীদের সাথে দফায় দফায় সংঘর্ষ বাধে পুলিশ, রেঞ্জার্স সহ নিরাপত্তা বাহিনীর সদস্যদের। কন্টেইনার ব্যারিকেড সরিয়েই ডিচকে পৌঁছেছেন আন্দোলনকারীরা। চলমান আন্দোলনে নিরাপত্তা বাহিনীর শতাধিক সদস্যের হতাহত হওয়ার তথ্য পাওয়া গেছে। কোনোভাবেই যখন দমানো যাচ্ছে না আন্দোলনকারীদের, তখন সংবিধানের 245 ধারা সক্রিয় করে ইসলামাবাদে নামানো হয়েছে বিপুল সংখ্যক সেনাবাহিনী। স্বামীর মুক্তির দাবিতে হওয়া আন্দোলনে সামনে থেকেই নেতৃত্ব দিচ্ছেন বুশরা বিবি। তার হুঁশিয়ারি, ইমরান খানকে মুক্ত না করে বাড়ি ফিরবেন না। সাবেক প্রধানমন্ত্রীর মুক্তির দাবিতে অবিচল আন্দোলনকারীরাও। যত চাপই আসুক, যতক্ষণ না ইমরান খান বাইরে এসে আমাদের থামতে না বলেন, ততক্ষণ আমরা থামব না। ডিচক পৌঁছে ইমরান খানের পরবর্তী পদক্ষেপ জানাবো আপনাদের। সবাইকে শান্ত থাকার আহ্বান জানাই। ইমরান খানের জন্য জীবন দিতে তৈরি আছি। এটি ইমরান খানের ফাইনাল কল, তাই তার ডাকে সাড়া দিয়ে এখানে এসেছি। খান মুক্তি না পাওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। তাকে না নিয়ে আমরা বাড়ি ফিরব না। আন্দোলনকারীদের দমাতে লাঠিচার্জ, টিয়ার গ্যাস ছোড়াসহ নানা নির্যাতনের অভিযোগ তুলেছে পিটিআই। এখন পর্যন্ত গ্রেফতার করা হয়েছে দলটির 4000-এর বেশি নেতাকর্মীকে। তবে পাক সরকারের দাবি, সর্বোচ্চ সহনশীলতা দেখাচ্ছে নিরাপত্তা বাহিনীর সদস্যরা। বুলেটের জবাব বুলেট দিয়ে দেয়া খুবই সহজ। আমাদের রেঞ্জার সদস্যরা গুলি করা শুরু করলে 5 মিনিটের মধ্যে বিক্ষোভকারীরা সব পালাবে, কিন্তু আমি তাদের সংযত থাকার নির্দেশ দিয়েছি। বিক্ষোভকারীরাও আমাদের লোক, পাকিস্তানের নাগরিক, কিন্তু সীমারেখা অতিক্রম হয়ে গেলে আমাদের চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে, কারণ নিরাপত্তা কর্মীদের জীবনেরও মূল্য রয়েছে। এদিকে বিক্ষোভ কর্মসূচির জেরে পাকিস্তান জুড়ে ব্যাহত হচ্ছে বিমান চলাচল। পাকিস্তানের বিভিন্ন গণমাধ্যম বলছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পিটিআই এর নেতাদের সাথে সরকার কয়েক দফায় আলোচনা চালালেও তা ব্যর্থ হয়েছে। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। 2020 সালে নির্বাচনী ফল পাল্টে দেওয়ার চেষ্টার দায় থেকে অব্যাহতি পেলেন ডোনাল্ড ট্রাম্প। সোমবার যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্টের বিরুদ্ধে আলোচিত মামলা খারিজ করে দেয় মার্কিন আদালত। মামলাটি খারিজে আদালতে আবেদন জানান মার্কিন সরকারের বিশেষ কৌঁসুলি জ্যাক স্মিথ। সরকারের গোপন নথি বাড়িতে রাখার অভিযোগে করা মামলা খারিজের আবেদনও করেন তিনি। ট্রাম্পের বিরুদ্ধে করা ওই দুটি মামলাই করেছিলেন জ্যাক স্মিথ। নিজেকে বরাবরই নির্দোষ দাবি করেছেন ট্রাম্প। গত 5 নভেম্বরে প্রেসিডেন্ট নির্বাচনে বড় ব্যবধানে জয় পান ডোনাল্ড ট্রাম্প। আগামী 20 জানুয়ারি দ্বিতীয় মেয়াদে হোয়াইট হাউসে প্রবেশ করবেন তিনি। জ্যাক স্মিথ বলেন, প্রেসিডেন্ট পদে দায়িত্ব নিলে নিয়ম অনুযায়ী মামলা থেকে অব্যাহতি পাবেন ট্রাম্প। 4 বছরের মেয়াদ শেষে আবার শুরু করা যাবে বিচার কাজ। প্রেসিডেন্টের দায়িত্ব নেয়ার পরে কানাডা, মেক্সিকো ও চীনের উপর বড় ধরনের শুল্ক আরোপ করবেন ডোনাল্ড ট্রাম্প। সোমবার সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে ট্রাম্প নিজেই জানান এই তথ্য। বলেন, প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেয়ার পর প্রথম পদক্ষেপ হিসেবেই এই 3 দেশের উপর শুল্ক আরোপের কাগজপত্রে সই করবেন তিনি। ট্রাম্প জানান, মেক্সিকো ও কানাডার উপর 25% শুল্ক আরোপ করবেন তিনি। নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট দাবি করেন, অবৈধ অভিবাসী ও মাদক চোরাচালান রুখতেই এমন পদক্ষেপ নেবেন তিনি। পাশাপাশি চীন সরকার যতদিন ফেন্টানিলের পাচার বন্ধ না করবে, ততদিন পর্যন্ত দেশটির উপর অতিরিক্ত 10% শুল্ক আরোপ থাকবে বলেও জানান তিনি। চুয়াল্লিশ পর্যটক নিয়ে লোহিত সাগরে ডুবে গেল একটি প্রমোদ তরী। এই ঘটনায় জীবিত উদ্ধার করা হয়েছে 28 জনকে। এখনো নিখোঁজ 16 জন। তাদের অনুসন্ধানে চলছে তল্লাশি। রোববার মার্সা আলম বন্দর থেকে যাত্রা শুরু করে সি স্টোরি নামের বিলাসবহুল জাহাজটি। 13 ক্রু এবং 31 পর্যটক নিয়ে রওনা দিয়েছিল সেটি। নৌযানের সব ক্রু মিশরীয়। পর্যটকদের মধ্যে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, চীন, স্পেন ও জার্মানির নাগরিকরা ছিলেন। সোমবার স্থানীয় সময় ভোর 5টার দিকে বিপদ সংকেত পাঠায় জাহাজটি। নিখোঁজদের মধ্যে ব্রিটেনের 2 জন, মিশরের 4 জন, ফিনল্যান্ডের 1 নাগরিক রয়েছে। ঘটনার কারণ জানা যায়নি। এখনও উদ্ধারকৃতরা জানান, একটি বড় ঢেউয়ের ধাক্কায় উল্টে যায় নৌযানটি। অবৈধভাবে ইউরোপ যাবার পথে 3 শতাধিক অভিবাসীকে আটক করেছে লিবিয়ার সেনারা। সোমবার আটক অভিবাসীদের ছবি প্রকাশ করে দেশটি। দাবি, মরুভূমি পাড়ি দিয়ে ভূমধ্যসাগর তীরে যাওয়ার চেষ্টা চালাচ্ছিল তারা।
তবে কবে তাদের আটক করা হয়েছে সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি। আটক অভিবাসীদের মধ্যে নারী, পুরুষ ছাড়াও শিশুও রয়েছে। এক ফেসবুক পোস্টে দেশটির সামরিক বাহিনী জানায় এসব অভিবাসীকে যথাযথ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে। গত এক দশকে অবৈধ অভিবাসীদের প্রধান রুটে পরিণত হয়েছে লিবিয়া। আফ্রিকা ও মধ্যপ্রাচ্য সহ এশিয়ার অনেক দেশ থেকেই বিপুল মানুষ লিবিয়া হয়ে ইউরোপ যাবার চেষ্টা করে। লিথুয়ানিয়ার একটি বাড়ির উপর বিধ্বস্ত হলো একটি কার্গো বিমান। সোমবার দেশটির রাজধানী ভিলনিয়াসের আন্তর্জাতিক বিমানবন্দরের পাশে ঘটে এই দুর্ঘটনা। এতে একজন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও 3 জন। কর্তৃপক্ষ জানায় দুর্ঘটনা কবলিত বাড়িতে থাকা সবাই জীবিত রয়েছেন। বোয়িংয়ের বিমানটিতে DHL এর পণ্য পরিবহন করা হয়। প্রত্যক্ষদর্শীরা জানায় বিমানটি অবতরণের ঠিক আগেই বিধ্বস্ত হয়েছে। দুর্ঘটনার কারণ জানতে তদন্ত চলছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। উড্ডয়নের পর বিস্ফোরণ, তারপর বিস্ফোরণ থেকেই ভয়াবহ আগুন। মঙ্গলবার জাপানের নতুন এক প্রতিষ্ঠানের নির্মিত রকেটের পরীক্ষামূলক উড্ডয়নে এই দুর্ঘটনা ঘটে। তবে এতে হতাহত হয়নি কেউ। জাপানের সংরক্ষিত এলাকা তানেগাশিমা স্পেস সেন্টারে করা হয় পরীক্ষা। এর আগে গেল বছরও পরীক্ষামূলক উড্ডয়নে ব্যর্থ হয়েছে এপসলাইন এস মডেলের রকেটটি। 1 বছর ধরে ত্রুটিমুক্ত করতে কাজ করার পর দ্বিতীয়বারও ব্যর্থ হওয়ার প্রশ্ন উঠেছে রকেটের উন্নয়ন নিয়ে। কেন হলো এমন বিস্ফোরণ, কারণ খুঁজতে জাপান এরোস্পেস এক্সপ্লোরেশন এজেন্সির তত্ত্বাবধানে চলছে তদন্ত। দর্শক, যমুনা ডেস্ক এ পর্যন্তই। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।